তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার কান দুটো লজ্জায় আর আর্যর হাতে সেই উষ্ণ স্পর্শে লাল হয়ে গেছে। ললাটের ঘামবিন্দু আর কপালের আরক্তিম আভা যেন পড়ন্ত বিকেলের গোধূলি আলোর সহিত পাল্লা দিচ্ছে। গোধূলি এই শান্ত আকাশটা যেন হঠাৎই মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। সে অপরাধীর মতো নিজের ওড়নাটা খুঁট আঙুলে পেছাতে লাগলো। আর্যর চোখে সেই তীক্ষ্ণ চাহনি তার হৃৎপিণ্ডর গতি বাড়িয়ে দিচ্ছে। সে কাপা গলায় অস্পষ্ট স্বরে বলল, বলে আমি খেয়াল করিনি। টুইঙ্কেলের সাথে খেলতে গিয়ে ওড়নায় পা আটকে গিয়েছিল। আমি আমি সরি। আর যে এক মুহূর্তের জন্য তিশার ওই নতমুখী অবয়বটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে ভয়ের চেয়েও বেশি এক অদ্ভুত দ্বিধা খেলে করছে। শক্ত চোয়াল কিছুটা শিথিল হলো, কিন্তু কণ্ঠে গম্ভীর্য কমল না। সে পকেটে হাত গুজে শীতল স্বরে বলল, নিজের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা উচিত, নাথিং এলস। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো ছোট্ট টুইঙ্কেল। সে এতক্ষণ দূর থেকে পাপা আর বানির এই গম্ভীর আলোচনা পর্যবেক্ষণ করছিল। পরিস্থিতি বেগতিক দেখে সে গুটি গুটি পায়ে আর্যর কাছে এগিয়ে এলো। আর্যর প্যান্টের কাপড় টেনে ধরে মুখটা উঁচিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, পাপা, তুমি বানিকে বকছো কেন? বানি তো পুলিশ হয়েছিল, আর আমি চোর। চোর ধরতে গিয়ে পুলিশ তো একটু পরে যেতেই পারে, তাই না? মেয়ের এমন অকাঠ্য যুক্তি শুনে আর্যর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটতে গিয়েও থমকে গেল। সে নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। টুইঙ্কেল আর্যর গলা জড়িয়ে ধরে তিশার দিকে তাকিয়ে চোখ টিপল। আর্য টুইঙ্কেলকে কোলে নিয়ে তিশার পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ বলল, পুলিশ যদি নিজেই ধরাশায়ী হয় তবে চোর তো পালাবেই, সঙ্গে নিজেও বোল্ট আউট হয়ে যাবে। আর কোনো কথা নয়। আর্য তুমি কালকে কোলে নিয়ে সোজা গটগট করে ভেতরে চলে গেল। তিশা সেই জায়গাতে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে তখনও আর্যর সেই গাঢ় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। সুখ নীরের বাতায়নান্তে রজনী নিস্তব্ধতা তখন ঘনীভূত হয়ে এসে আসছে। বাইরে উদ্যত হতেই হাসনাহেনার উগ্র সুবাস নৈশবায়ুর ডানার চড়ে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করছে। টেবিলের এক কোণে রক্ষিত ল্যাম্পশেডের সেনান পিতালোক তিশার টেবিলের উপর ঝুঁকে পড়েছে। সম্মুখে মেহসানার দেওয়া সেই নোটের খাতার কয়েকটা রেফারেন্স বই খোলা। স্থির নয়নে খাতার পাতায় দৃষ্টি নিবদ্ধ রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু তার মন যেন আজ অবাধ্য পক্ষে। বারবার পিঞ্জর ছেড়ে সেই গোধূলি লগ্নে ছুটে যাচ্ছে। ঘাসের ওপর সেই পতনোক্ষণ মুহূর্ত, আজও সেই বলিষ্ঠ বাহুবন্ধন আর নাসারাধ্যে বিদ্যমান সে কাঠস্থ সুগর্দ সবই যেন অক্ষরের রেখায় রেখায় ভেসে উঠেছে দোলা দেশের স্মৃতির পাতায়। আর্য সেই শাসন বিস্তৃত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে কক্ষের নিস্তব্ধ দেওয়ালগুলোর মাঝেও। হঠাৎ এক তীব্র আক্রোশে তিশার কপাল কুঞ্চিত হলো। সাহসা দুই হস্তে সশব্দে নোটের খাতাটি বন্ধ করে সে চেঁচিয়ে উঠল, খানিক অসহ্য, মিস্টার মুটকিলার কোথাকার! সারাক্ষণ জ্ঞান দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। জাস্ট মেজাজটাই বিগড়ে দিয়েছে আমার। ভাবটা এমন যেন এই দুনিয়ার সব ডিসপ্রিশন ওনার একার কেন। আজ তো একটা উন্ডু স্কুল অ্যারোগ্যান্ট খাম্ব। নিজের এই আকস্মিক চিৎকারে নিজে লজ্জিত হয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল তিশা। ঘরের নিস্তব্ধতা যেন তাকে ব্যঙ্গ করছে। মনটা বড্ড অস্থির হয়ে উঠেছে। হঠাৎ তার মনে হলো এক দ্বন্দ্ব অন্য কোথাও গড়ে না আসলে তাই এই অযাচিত অস্থিরতা উপশম হবে না। অন্তঃপর যেমন ভাবনা তেমন কাজ। সে ধীরচরণে কক্ষ থেকে বের হলো। পার্শ্ববর্তী কক্ষে টুইঙ্কেল থাকে। বলা বহুল আর সারাদিন বেশ দৌড়াদৌড়ি করায় ক্লান্ত হয়ে নিজের রুমে খেলছিল টুইঙ্কেল। তিশাকে আর জ্বালায়নি, নতুবা এমন সময় তিশাকে ফাঁকা পাওয়ার বড্ড দায়। তিশা টেবিল ছেড়ে উঠল, ভাবল টুইঙ্কেলের তুলতুলে প্রশান্ত মুখখানি দেখলে হয়তো তার মনের এই তপ্ত মেঘ কিঞ্চিত লাঘব হবে। টুইঙ্কেল কক্ষের দ্বার ঈষৎ উন্মুক্ত ছিল। তিশা অতি সপ্তপর্ণে পদশব্দ গোপন করে ভেতরে প্রবেশ করল। কক্ষের অভ্যন্তরে নীলচে নিশি প্রদীপের ন্যায় আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। তিশা দেখল টুইঙ্কেল তাহার প্রিয় বেয়ার টেরিটি বুকে চেপে অঘোরের নিদ্রায় মশগুল। তার প্রশান্ত ললাটে ঘামের বিন্দু দেখে তিশা অতি মমতায় আঁচল দিয়ে তা মুছে এক ছিগ্ধ চুমু আঁকল।
ঠিক তখনই হঠাৎ তিশার সতীন্দ্রিয় জানান দিল, বিশালের কক্ষে সে একা নয়। অন্ধকারচ্ছন্ন কোণ হইতে এক দীর্ঘ ছায়া যেন তার দিকে এগিয়ে আসছে। ছোট থেকে বড্ড ভিতর তিশা ভয়ে ও বিস্ময় দ্রুত পিছনে ঘুরতে যেতেই আকস্মিক সেই সঞ্চালনে পার্শ্ববর্তী কাটাষ্টনে রক্ষিত বহুমূল্য চীনামাটির ফুলদানিটা তার অলক্ষ্যে স্পর্শে টলমল করে উঠল। তিশার চক্ষুদার ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। তার মনে হলো এই বুঝি দামি কাছের সশব্দ পতনে নিস্তব্ধ রজনীর শান্তি ভঙ্গ হবে আর তার মিষ্টি টুইঙ্কেলের ঘুমটা ভাঙবে। ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল সে, কিন্তু ফুলদানিটি ভূমি স্পর্শ করার পূর্বেই একজোড়া দক্ষ ও দীর্ঘহাত সেটিকে শূন্যেই লুফে নিল। তিশা স্থবির হয়ে দেখল ল্যাপটপ হাতে আর্য তার অতি সন্নিকটে দাণ্ডমান। আর্য দৃষ্টিতে তখন ঘুণাক্ষর তীক্ষ্ণতা। সে অতি সাবধানে ফুলদানিটি স্বস্থানে স্থাপন করে তিশার নয়ন রাখল। তার কণ্ঠস্বর নির্বগামী হলেও তাতে গাম্ভীর্যের লেশমাত্র অভাব ছিল না। আর্য রুক্ষ ভঙ্গিতে বলল, সিরিয়াসলি তিশা, ক্যান ইউ জাস্ট বি কুইক ফর অ্যাটলিস্ট 2 মিনিটস? আপনার কি কোনো শান্ত থাকার সেন্স নেই? ড্যাম ইট, এই ফুলদানিটা যদি এখন ফ্লোরে পড়তো, সেই সাউন্ডের টুইঙ্কেলের ঘুম তো ভাঙতই। প্লাস এই শার্প গ্লাসগুলো আপনার পায়ে ভিড়ে কী হতো আইডিয়া আছে? আপনি কি সবসময় এমন মেয়ের সিচুয়েশন ক্রিয়েট না করলে শান্তি পান না? তিশা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর্য নিজের গভীরে পৌরুষ কণ্ঠে আবার বলল, লুক অ্যাট ইউ। এই যে আপনি সারাক্ষণ এমন আনমাইন্ডফুল হয়ে ঘোরেন, এতে কার লাভ হয়? বিকেলে বাগানে ওইভাবে পড়ে যাচ্ছিলেন, এখন আবার এটা। নিজেকে কি খুব সুপার হিউম্যান মনে হয় আপনার? আপনি কি জানেন না আপনার এই কেয়ারলেসের অন্য কাউকে কতটা প্যানিশড করে দিতে পারে? আই মিন, হোয়াই আর ইউ সো ইরেসপন্সিবল অ্যাবাউট ইয়োর সেলফ? তিশা আমতা আমতা করে বলতে চাইল, আমি তো আসলে। আর্য তাকে কথা শেষ করতে না দিয়েই পূর্ণবার বলল, জাস্ট স্টপ ইট। অজুহাত দেবেন না। নেক্সট টাইম অন্ধকারে এমনভাবে ড্রাইভ করার আগে অত্যন্ত নিজের সেফটির কথা ভাববেন। ইউ আর নট আই চাইল্ড অ্যানিমোর। যান এবার নিজের রুমে গিয়ে রেস্ট নিন। এই টালমাটাল অবস্থায় বেশিক্ষণ জেগে থাকা আপনার নার্ভের জন্য মোটেও ভালো নয়। গুড নাইট। আজর হাতে সে ক্ষণস্থায়ী স্পর্শ আর শাসনের আড়ালে লুকিয়ে থাকা প্রচণ্ড উদ্বেগের সুর তিশার হৃদস্পন্দন ওলটপালট করে দিল। সে কিছু না বলে দ্রুত কদম ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। সত্যি তো, তার ভেতরে শিশু সত্তাটা এখনও বড্ড পুলক রূপে বিদ্যমান। এর জন্যই হয়তো বাচ্চাদের সাথে একটু তাড়াতাড়ি বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে ওঠে তার। তবে মাঝে মাঝে এই সত্তাটার কারণে ভীষণ বিপদে পড়তে হয় তাকে। বাচ্চাদের মতো লাফালাফি ঝাপাঝাপিতে ওস্তাদ তিশা প্রায়শই আঘাতে ভোগে, যাতে আর কারো কিছু এসে যায় কিনা বলা দুষ্কর। তবে যন্ত্রণাটা একমাত্র তাকেই উপভোগ করতে হয়। তবে এত কিছুর পরেও নিজের ব্যাপারে একদমই সচেতন নয় তিশা। হবেও বা কী করে? কেউ কি আগে কখনো এভাবে তাকে বলেছে নাকি? বড় জোর এই বিষয়ে বকা আর মার খেয়েছে ভাইয়া ভাবির কাছে, তবে কেউই কখনো এতটা যত্ন করে শাসনের মধ্যেও মমতা মিশিয়ে তাকে বলেনি। তাই কক্ষে যেতে যেতেই তিশা ভাবল, এখন থেকে অত্যন্ত নিজের ব্যাপারে একটু হলেও সচেতন হবে সে। প্রকৃতির রুদ্রতপ্ত ললাটে আজ এক নতুন তিলক। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে আজ নববর্ষের প্রথম প্রভাত। চারদিকে অকাল বৈশাখী চঞ্চলতা নেই, বরং তপ্ত রোদেও এক অদ্ভুত সজীবতা মিশে আছে বাতাসে। আজ বাঙালির প্রাণের উৎসব, মাটির টানে ঘরে ফেরায় আর নতুন করে বাঁচার শপথ নেওয়ার দিন। বসন্তর শেষ ধুলোকণা ঝেড়ে ফেলে প্রকৃতি আজ নবসাজে সেজেছে, যেন বহুকাল আগের কোনো হারানো সুর আর নতুন করে বেজে উঠেছে প্রভাতী সেই সুরে। তিশার জন্য আজকের দিনটা একটু অন্যরকম। কালকের ফাংশন, তাই ব্যস্ততার শেষ নেই। দর্পণের সম্মুখে দণ্ডায়মান তিশা নিজের প্রতিবিম্বী দেখে সে নিজেই যেন কিছুটা দ্বিধান্বিত। শাড়ি পরার অভ্যেস খুব একটা নেই, কিন্তু আজ সে নিয়মের বাইরে যাওয়ার দিন। তার পরনে শুভ্র রাঙা লাল পেরেস শাড়ি, কপালে একটা ছোট্ট লাল টিপ আর হাতে রেশমি চুড়ি রিনিঝিনির শব্দ।
হাঁটু সম কৃষ্ণকালো তার কেশরাজ আজ বাঁধনহারা, তাতে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া, কেবল একগুচ্ছ সুগন্ধিত বেলি ফুলের গাজরা শোভিত সেথায়। সদ্য ফোটা গোলাপের পাপড়ি নেয় ঠোঁট জোড়া আবৃত মৃদু রক্ষকে। পাশেই দাঁড়িয়ে ছোট্ট টুইঙ্কেল, তার তুলতুলে দেহটা আবৃত তৃষার মতোই শুভ্ররাঙা লাল পেড়ে শাড়িতে। সাজগোজ, হাতির হাতির চুড়ি, চুলের গাজরা সব মিলিয়ে এ যেন তৃষারই এক ক্ষুদ্র সংস্কার। তৃষা মুচকি এসে টুইঙ্কেলের সম উচ্চতায় বসে তার তুলতুলে চোয়ালে শব্দ করে চুমু খেলো। তোমাকে আজ ভীষণ আদুরে লাগছে কিউট পাই। টুইঙ্কেল ঘুমের হাত দিয়ে একটু ঢং করে দাঁড়িয়ে বলল, পানি দেখো দেখো, আমি একদম তোমার মতো হয়েছি না? এই দেখো, তোমার মতো চুড়ি, তোমার মতো ফুল, শুধু তোমার মতো এই কপালে গোল লাল রঙের ওটার টিপ বসেছে না কেন আমায়? তৃষা হাসতে হাসতে ড্রয়ার থেকে একটা বড় লাল টিপ বের করে টুইঙ্কেলের ছোট্ট কপালে বসিয়ে দিয়ে বলল, এই নাও, এখন তো তুমি পুরো আমার ডুপ্লিকেট। খিলখিলিয়ে হেসে উঠল টুইঙ্কেল। মিষ্টি সিক্ত সেই হাসির লহরী প্রতিধ্বনিত হলো কক্ষ জুড়ে। তার হাসিতে মৃদু হাসা তৃষাও। কিছুক্ষণের মাঝেই তৃষা আর টুইঙ্কেলে একে অন্যের হাত ধরে দ্রুত সিঁড়ি দিয়ে নামছিল উদ্দেশ্য ড্রয়িং রুম। সিঁড়ির ধাপগুলোতে ওদের নুপুরের নিককণার চুরির রিনিঝিনি শব্দ মিলেমিশে এক অপূর্ব সুরের সৃষ্টি করেছিল। আর্য নিচে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকাচ্ছিল। তৃষার কলেজে বর্ষবরণ অনুষ্ঠান হওয়ায় তৃষা আর টুইঙ্কেলকে নিয়ে যাবে সে নিজেই। পরনে তার নেভি ব্লু রঙের পাঞ্জাবি, হাত দুটো ফোল্ড করা। সে বরাবরের মতো সময় নিয়ে বেশ সচেতন, কিন্তু সিঁড়িতে পায়ের শব্দ পেতেই সে যখন ঘাড় ফেরালো, মুহূর্তে তার চোখের মনে স্থির হয়ে গেল। তৃষায় সেই শুভ্র বসনার লোহিত পাড় যেন শরতের মেঘে গুদুলি রাঙা আলোর প্রতিচ্ছবি। তার উন্মুক্ত কেশ ধার্মে মেঘবরণ আধারে বেলি ফুলের শুভ্রতা এক মায়াবী বৈরদৃশ্য তৈরি করেছে। আর্যর তীক্ষ্ণ দৃষ্টি আজ যেন পথ হারালো। সে এতদিন তৃষাকে কেবল এক চঞ্চল ক্লামজি মেয়ে হিসাবে দেখে এসেছে, কিন্তু আজকের এই ধূপ্রদীর সাথে তৃষাকে দেখে তার দৃষ্টি থমকে গেল মুহূর্তেই। ললাটে সেই সিঁদুর বরণ টিপ আর আঁখি পল্লবে মাখা কাজলের সিগ্ধতা আর্যর হৃদস্পন্দনের এক পলাশ অচেনা শিহরণ জাগিয়ে দিয়ে গেল। আর্যকে এভাবে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে তৃষা কিছুটা কুঁচকে গেল। সে আমতা আমতা করে বলল, দেরি হয়ে গেল খুব। আসলে আমি তো শাড়ি পরতে পারি না, আর টুইঙ্কেলকে রেডি করতে গিয়ে। আজই ঘোর কাটল। সে নিজের গম্ভীর্য ফিরে পাওয়ার এক ব্যর্থ চেষ্টা চালিয়ে হালকা কেশে গলা পরিষ্কার করলো। অন্তঃপর হাত ঘড়ি ঠিক করতে করতে একটু আর চোখে তাকিয়ে বেশ রাশভারী স্বরে বলল, আপনাকে তো অনেক আগেই রেডি হতে বলেছিলাম। টাইম ম্যানেজমেন্টের ওপর আপনার কোনো দিনও দখল আসবে না। তবে সে একটু থামলো, আর চোখে সে কঠোরতা যেন এক মুহূর্তের জন্য নরম হলো। গভীর কণ্ঠে সে বলল, তবে এই বাঙালি শ্বাসটা আপনাকে বেশ শ্যুট করেছে। ইউ আর লুকিং, আই মিন, ডিসেন্ট। আর টুইঙ্কেল, আমার লিটল প্রিন্সেসটাকে তো আজ একদম মিনি বানি মনে হচ্ছে। টুইঙ্কেল খুশিতে আজও পা জড়িয়ে ধরে বলল, পাপা, বানি বলেছে আমাকে নাকি ফেরি লাগছে। তুমি বলো, বানিকে বেশি কিউট লাগছে না? তুমি দেখেছো বানির চুলে কত সুন্দর ফুল? আজও স্নান হাসলো। সে তৃষার চোখের দিকে সরাসরি না তাকিয়েও যেন তার এক কাজলরাঙা আঁখির মায়া অনুভব করতে পারছিল। সে দ্রুত গাড়ির চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, ওকে ডান, কমপ্লিমেন্ট সেশন শেষ। এখন জলদি গাড়িতে উঠুন, নইলে পয়লা বৈশাখের জ্যামে কলেজের ফাংশন শেষ হয়ে যাবে, আর আপনাকে গেটের সামনে দাঁড়িয়েই নববর্ষ পালন করতে হবে। লেট মুভ। আজও এগিয়ে যেতে তৃষা মনে মনে গাল ফুলিয়ে ভাবল, অসহ্য লোকটা কি একবারও মন খুলে বলতে পারলো না যে আমাকে সুন্দর লাগছে? শুধু ডিসেন্ট বললেই দায়িত্ব শেষ। আজ তো একটা আনরোমান্টিকের রোবট। তৃষা পরক্ষণে নিজের ভাবনায় নিজের জেব কাটল। মনের গহীনে একরাশ অস্থিরতা দানা বাঁধল। সে দ্রুত টুইঙ্কেলের হাত ধরে আর্যের পিছু পিছু হাঁটতে শুরু করলো। মনে মনে নিজেকে শাসন করলো সে। ছি তৃষা, তুই সব কী ভাবছিস? উনি রোমান্টিক হন বা কিংবা আনরোমান্টিক, তাতে তোর কি? উনি তো স্পেস টুইঙ্কেলের পাপা,
তার কাছ থেকে রোমান্টিক কমপ্লিকেশন আশা করাটাই তো আকাশকুসুম কল্পনা। আজ তো একটা খাম্বো টাইপ রোবটের থেকে ডিসেন্ট শব্দটা শুনতে পাওয়া তো বড় সড়ো মিরাক্কেল। গাড়ির কাছে আসতেই আর্য ড্রাইভিং সিটে বসে দরজা খুলে দিল। তিশার টুইঙ্কেল পেছনে সিটে গিয়ে বসলো। আর্য রিয়ার ভিউ মিররে একবার তিশার প্রতিবিম্বের দিকে তাকালো। কাজল কালো চোখে তিশার সে বিভ্রান্ত চাহনি আর ওষ্ঠধারের মৃদু কাঁপুনি আর্য নজর এড়ালো না। সে গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলল, বেলটা ঠিকমতো লাগিয়েছেন তো? জ্যামের কথা মাথায় রেখে বলছি, রাস্তায় কিন্তু বেশ কয়েকবার ব্রেক কষতে হতে পারে। আপনি যে পরিমাণে আনমাইন্ডফুল, তাতে কপালটাও উইথ স্কিন ঠুসে না গেলেও হলো। তিশা বিরক্তিতে চোখ উল্টালো, বিড়বিড় করে বলল বিড়বিড় করে বলল, সারাক্ষণ শুধু ইনস্ট্রাকশন আর ভয় দেখানো, একটা দিনও কি শান্তি নেই। টুইঙ্কেল মাঝখানে বসে দুই হাততালি দিয়ে উঠল। সে জানালার কাছের বাইরে ঈর্ষক চোখে তাকিয়ে আছে। রাস্তায় লাল সাদা পাঞ্জাবি আর শাড়ি পরা মানুষের ভিড় দেখে সে দারুণ উচ্ছ্বাসিত। সে আর্যর দিকে তাকিয়ে বলল, পাপা দেখো কত বেলুন। আমার কি মেলাতে যাব না? বানি কিন্তু আমাকে প্রমিস করেছে। আর্য ট্রাফিক সিগন্যালে গাড়ি থামিয়ে বলল, বানি যখন প্রমিস করেছে তখন নিশ্চয়ই মেলা নিয়ে যাবে। তবে তিশা, আপনার ওই ঝুড়ি ভর্তি প্রমিসগুলো ফুলফিল করার সময় যেন টুইঙ্কেলের সেফটির দিকেও খেয়াল থাকে। মেলায় প্রচুর স্কাউট থাকবে, সো বি কেয়ারফুল। তিশা জানালা দিয়ে বাড়ির আকাশের দিকে তাকিয়ে রইল। রোদ চড়া হলো, বাতাসের আমেজটা বেশ মিষ্টি। গাড়ি যখন কলেজের গেটের সামনে এসে থামলো, তখন চারদিকে উৎসবের ধুম, ডাকের শব্দ আর মানুষের কোলাহলে আকাশ বাতাস মুখরিত। আর্য গাড়ি থেকে নেমে তিশার জন্য দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। তিশা গাড়ি থেকে নামতেই আর্য হঠাৎ নিচু স্বরে বলল, ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, আজকের ফাংশনে অযথা ছোটাছুটি করবেন না। আমি 1 ঘন্টা পর পিক করতে আসব। ফোনটা যেন সাইলেন্ট মোডে না থাকে, ওকে? তিশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে টুইঙ্কেলকে নিয়ে এগিয়ে গেল ভেতরে। ঢাকা সিটি কলেজের সুবৃত্ত প্রাঙ্গণে আজ যেন এক টুকরো লাল সবুজের বাংলা। চারদিকে আলপনার আলতো ছোঁয়া, বাঁশের বাখারিতে রঙিন কাগজের ঝাড়বাড় আর মাটির সমাহার এক লৌকিক আভিজাত্য ফুটে উঠেছে। বৈশাখের তপ্ত দুপুরও শান বাঁধানো চত্বরে শিশির গাছের ছায়ার জন্য এক ছিগ্ধ চাদর বিছিয়ে দিয়ে রেখেছে। ঢাকের গুরু গুরু শব্দ আর এজরান সেতারের মূর্ছনা মিশে গিয়ে এক চিরায়ত উৎসবের আবহাওয়া তৈরি করেছে। সেখানে আধুনিকতার ভিড়েও ঐতিহ্যের সুবাস অমিলন। টুইঙ্কেলের হাত ধরে ভিড়ের মাঝ দিয়ে সাবধানে এগাচ্ছিল। চারপাশে এক উৎসবমুখর পরিবেশে নিজেকে হঠাৎই খুব হালকা লাগছিল তার। ঠিক তখনই চেনা এক কণ্ঠস্বরে তার পা থমকে গেল। তিশা, তুমি? তিশা ঘাড় ঘুরিয়ে দেখল সায়েম দাঁড়িয়ে আছে। লাল পাঞ্জাবিতে সায়েমকে বেশ উজ্জ্বল লাগছে, কিন্তু তার চোখে মুখে এখন গভীর বিস্ময়। সায়েমের দৃষ্টি তিশার দিক থেকে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পুতুলের মতো সাজা টুইঙ্কেলের উপর স্থির হলো। সে খানিকটা থমথমে খেলো, জিজ্ঞেস করলো, সেটা কে তিশা? তোমার সাথে মানে ঠিক বুঝলাম না। সায়েমের এমন সরাসরি প্রশ্নে তিশা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আর্যর সাথে তার সম্পর্কের জটিলতা বা টুইঙ্কেলের পরিচয়টা এই জনসম্মুখে কীভাবে ব্যাখ্যা করবে তা ভেবে সে যখন ইতস্তত করছিল, তখনই ছোট্ট টুইঙ্কেল তার স্বভাবসুলভ চপলতায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তিশার শাড়ির আঁচলটা মুঠোয় শক্ত করে ধরে সায়েমের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, আমি বানির বেস্ট ফ্রেন্ড, আর আমি বানির সাথে মেলা দেখতে এসেছি, তাই না বানি? টুইঙ্কেলের এমন আত্মবিশ্বাসের উপরে সাইম যেন আরও অবাক হয়ে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে ভিড় ঠেলে উদয় হলো মেহসানা। পরনে নীল সাদা শাড়ি আর চোখে সানগ্লাস। মেহসানাকে আজ বেশ ফুরফুরে মেজাজে লাগছে। তিশাকে দেখেই সে একগাল হেসে চিৎকার করে উঠল, বাচ্চাটা কে তিশা? তোমার সাথে মানে ঠিক বুঝলাম না। সাইম এমন সরাসরি প্রশ্নে তিশা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আরুর সাথে তার সম্পর্কের জটিলতা বা টুইঙ্কেলের পরিচয়টা এই জনসম্মুখে কীভাবে ব্যাখ্যা করবে তা ভেবে সে যখন ইতস্ত করছিল, তখনই ছোট্ট টুইঙ্কেল তার স্বভাবসুলভ চপলতায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তিশার শাড়ির আঁচল মুঠোয় শক্ত করে ধরে সাইমের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, আমি বানির বেস্ট ফ্রেন্ড,
আর আমি বানির সাথে মেলা দেখতে এসেছি, তাই না বানি? টুইঙ্কেল এমন আত্মবিশ্বাসী উত্তরে স্যাম যেন আরও অবাক হয়ে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ভিড় ঠেলে উদয় হলো মেহসানা। পরনে নীল সাদা শাড়ি আর চোখে সানগ্লাস। মেহসানাকে আজ বেশ ফুরফুরি মেজাজে লাগছে। তিশাকে দেখে সে একগাল হেসে চিৎকার করে উঠল, তিশা, ইউ আর লুকিং গর্জিয়াস বেবস। অন্তঃপাশে টুইঙ্কেলের দিকে চেয়ে ওর তুলতুলে নরম চোয়ালে আদুরে স্পর্শ এঁকে বলল, আরে আমার ছোট্ট কিউট পাই মিমিটা, তোমাকে তো একদম বানির কার্বন কপি লাগছে। না দেখে তিশা যেন কুলে ফেরার নৌকা খুঁজে পেল। সে এক দীর্ঘশ্বাস পেলে হাঁপ ছেড়ে বাঁচল। সাইমের কৌতূহলী দৃষ্টি থেকে বাঁচার এমনটাই মোক্ষম সুযোগ। সে দ্রুত মেহসানার হাত ধরে ফেলল। চল চল, ভেতরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে বোধ হয়। সাইম ভাই, আমরা তাহলে আসি, পরে কথা হবে। সাইমের আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই তিশা টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে মেহসানার সাথে দ্রুত ভিড়ের সাথে মিশে গেল। পেছন থেকে সাইম অবাক হয়ে তাকিয়ে রইল তাদের যাওয়ার দিকে। পয়লা বৈশাখে সেই তপ্ত দুপুর ঢাকা সিটি কলেজের প্রাঙ্গণ তখন এক মায়াবী রূপ ধারণ করেছে। চারদিকে ঢাকের বাদ্যি আর বাঁশির সুরে যেন এক আদিম গ্রাম বাংলায় প্রাণের স্পন্দন জেগে উঠেছে। কলেজের সুবিস্তীর মাঠের এক কোণে তৈরি করা হয়েছে সুসজ্জিত এক মঞ্চ, যার চারপাশে আলপনা রঙিন কাগজের শিকড়ে মোড়া। আজও কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই এক অপূর্ব সুরলহরী তার কানে আছড়ে পড়ল। কথা ছিল সে 1 ঘন্টা পর তিশা টুইঙ্কেলকে নিতে আসবে, কিন্তু একঘেয়েমি আর মনের কোণে জমে থাকা এক অঘোষিত অস্থিরতা তাকে সময়ের আগে এখানে টেনে এনেছে। ডার্ক সানগ্লাস পরিয়ে তা আর্য ভিড়ের মাঝ দিয়ে এগোতে এগোতে তার দৃষ্টি হঠাৎ থমকে গেল মঞ্চের উপর। মঞ্চের মাঝখানে শুভ্র বাসন আর লোহিত পালের এই অপরূপ মায়াবী মানবী তিশার মেঘবরণ কেশে তুলছে। বেলি ফুলের গাছাটি সে একা নয়, একদল সখীর মাঝে সে যেন শরতের প্রথম শিউলি। সে তখন বেজে চলছে চিরচেনা গানটি। তিশার প্রতিটি মুদ্রায়, হাতের প্রতিটি ভঙ্গিমায় আজ এক অদ্ভুত ছন্দ। পায়ের নুপুরের নির্কোণ মঞ্চের কাষ্ঠফলকে এক অদ্ভুত মাদকতা ছড়াচ্ছে। তার ডগর চোখের কাজলি মায়া আর অদূরের সেই চপল হাসি আর্য হৃদস্পন্দনকে যেন এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। আর্য মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দাঁড়িয়ে রইল। সে কখনো ভাবেনি এই চঞ্চল আর অগোছালো মেয়েটির ভেতর এমন এক দুর্দীপ শিল্প লুকিয়ে আছে। তিশার প্রতিটি ঘূর্ণিপাকের সাথে সাথে তার শাড়ির আঁচলটা উঠছে মৃদুমন্দ বাতাসে। স্তব্ধ আর্য নির্বাক দৃষ্টিতে তিশার স্থবিত। পেছন থেকে হঠাৎ একটা ছোট শরীর তার পা জড়িয়ে ধরল। পাপা পাপা, দেখো দেখো, বানি কি সুন্দর ডান্স করছে। আর্য নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। টুইঙ্কেলের চোখে মুখে তখন রাজ্যের উত্তেজনা। সে আর্যর কানে কানে ফিসফিস করে বলল, জানো পাপা, বানি না ফেরিদের মতো ওড়না উড়াতে পারে। সবাই বানিকে তাড়িয়ে দিচ্ছে, দেখেছ? আর্য স্নান হাসল, তবে তার চোখ সরল না মঞ্চ থেকে। না শেষ হতে করতলিতে মুখরিত হলো চারপাশ। তিশা হাঁপাতে হাঁপাতে স্টেজ থেকে নিচে নামলো। কপালে জমা বিন্দু বিন্দু ঘাম বিন্দু মুক্তার ন্যায় চিকচিক করছে। সংজ্ঞাহীন তার সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। আর্য আর টুইঙ্কেলের তিশার দিকে এগোতে চাইল। ঠিক তখনই কোথা থেকে উদয় হলো সাইম। তিশা, জাস্ট মাই ব্লুইং, তুমি যে এত ভালো ডান্স করো আগে তো কোনোদিন বলোনি। ইউ আর দ্য স্টার অফ দ্য স্টেজ। সাইমের এই অতিরিক্ত প্রশংসায় তিশাকে কিছুটা অস্বস্তিতে ফেলল। সে ইতস্ত হয়ে বলল, থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি অনেকদিন পর তো, তাই একটু নার্ভাস। সাইম যেন আরও এক ধাপ এগিয়ে এলো। আরে নার্ভাসনেস কিসের? আমি তো ভাবছি তোমাকে আমাদের ক্লাবের প্রোগ্রামগুলোতেও। সাইমের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে এক রাশভারী আর শীতল কণ্ঠস্বর ভেসে এলো, তৃষা, আই থিঙ্ক ইউ আর ডান ফর দ্য ডে। তিশা আর সাইম দুজনেই চমকে পেছনে ফেলল। আজও দাঁড়িয়ে আছে, এক হাতে টুইঙ্কেল, অন্য হাতে পকেটে। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য, যা দেখে সাইমের হাসি মুখটা মুহূর্তে স্নান হয়ে গেল। আজও সাইমের দিকে সরাসরি না তাকিয়ে তিশার দিক স্থির দৃষ্টিতে চাইল। তিশা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আপনি তো 1 ঘন্টা পর আসার কথা ছিল। আজও স্বর শক্ত হয়ে এলো। সে শীতল কণ্ঠে বলল, টুইঙ্কেল, হারি, আর মেবি আপনি ওকে প্রমিস করেছিলেন।
মেলা দেখাবেন প্লাস ফুচকা খাওয়াবেন। সো অন্যের সাথে গল্প করে সময় নষ্ট করার চেয়ে পরমিশ রাখাটা বোধহয় বেশি জরুরি। আর্যর কণ্ঠে বিরক্তি স্পষ্ট। সাইম অপ্রস্তুত হয়ে একটু সরে দাঁড়ালো। আর্য তৃষার উত্তেজনার অপেক্ষা না করেই বীজপূর্ণ কণ্ঠে বলল,